নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, একটু ভাবুন তো, একটা বাচ্চা 2 বছর ধরে রাত জেগে পড়াশুনো করলো, মাঠে খেলতে গেল না, বন্ধুদের সাথে আড্ডা দিল না, সিনেমা দেখলো না, শুধুই পড়লো, স্বপ্ন দেখলো, পরীক্ষা হলে গিয়ে বসে সে সব ঢেলে দিয়ে লিখে এলো সুন্দর করে। তারপর রেজাল্ট বের হলো এবং সে বলল তার খাতায় বদলে দেওয়া হয়েছে, অন্য কারোর খাতায় তার নাম, তার 2 বছরের পরিশ্রম একেবারে ডাস্টবিনে গিয়ে পড়লো। সে প্রতিবাদ করলো, সোশ্যাল মিডিয়ায় লিখলো, আর তখনই সরকারের আইটি সেল ঝাঁপিয়ে পড়লো। তাকে বলা হলো পাকিস্তানি। একটা স্কুলের বাচ্চাকে যে শুধু নিজের খাতা ফেরত চেয়েছিল। এটা ভারতের শিক্ষা ব্যবস্থার 2026 সালের ছবি বন্ধুরা, এবং আজ আমরা এই ছবির প্রতিটা কোণ উন্মোচন করব, কোনো রাগ ঢাক ছাড়াই, কোনো ভয় ডর ছাড়াই। আমি জানি বন্ধুরা, এই কথাগুলো বলার জন্য আমাকেও অ্যান্টি ন্যাশনাল বলা হবে, কিন্তু যে দেশে সত্য বললেই দেশদ্রোহী হতে হয়, সেই দেশে চুপ থাকাটাই হলো আসল দেশদ্রোহিতা। তাহলে বন্ধুরা, ভিডিওটা শুরুই করা যাক। বেদান্ত বলে একজন সিবিএসই ছাত্রের গল্প, এবং এই দেশের লক্ষ লক্ষ বেদান্তের গল্প। সিবিএসসির রেজাল্ট বেরোলো, বেদান্ত নামের একজন ছাত্র দেখলো তার নম্বর একেবারে বেমানান। সে যতটুকু লিখেছিল, যতটুকু পরিশ্রম করেছিল, তার সাথে এই নম্বরের কোনো মিল নেই। সে রি-ইভ্যালুয়েশনের আবেদন করলো, এবং তখনই যেটা বেরিয়ে এলো তা শুনলে আপনারা শিউরে উঠবেন। তার উত্তরপত্র নাকি বদলে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনছেন, আসল খাতা গায়েব, অন্য কারোর খাতা তার নামে চালিয়ে দেওয়া হয়েছে, এবং সেই জাল খাতায় তাকে কম নম্বরও দেওয়া হয়েছে। বেদান্ত সাহস করে এই পুরো ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলো। এরপরে কি হলো জানেন? সিবিএসসি কি তদন্ত করলো? শিক্ষামন্ত্রী কি জবাব দিলেন? কোনোটাই হলো না বন্ধুরা। পুরো বিজেপি আইটি সেল বেদান্তকে পাকিস্তানি প্রমাণ করতে ঝাঁপিয়ে পড়লো। কারণটা কি? কারণ টুইটারে বেদান্তের লোকেশন দেখাচ্ছিল সাউথ এশিয়া, এবং মহাজ্ঞানী আইটি সেল জানেও না ভারত নিজেও সাউথ এশিয়ার অংশ। দূরদর্শনের একজন অ্যাঙ্কার সগর্বে ঘোষণা করলেন এখন পাকিস্তানিরাও সিবিএসসি পরীক্ষা দিচ্ছে। একটা স্কুলের ছেলে যে শুধু নিজের খাতা ফেরত চেয়েছিল, তাকে জাতীয় টেলিভিশনে পাকিস্তানি বলা হলো। কিন্তু বেদান্ত ভাঙেনি, তার ভাই ভাঙেনি, তারা লড়াইটা কিন্তু চালিয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় বিপুল জনসমর্থন এলো, এবং শেষ পর্যন্ত সিবিএসই নিজেদের ভুল স্বীকার করতে বাধ্য হলো। রেজাল্ট আপডেট করার প্রতিশ্রুতি দিল, সত্যের জয় হলো। কিন্তু বন্ধুরা, প্রশ্নটা থেকেই গেল, কেন একটা ছাত্রকে এত কষ্ট করে লড়াই করতে হবে শুধু তার নিজের খাতা ফেরত পেতে? কেন সত্য বলতে গেলে পাকিস্তানি আখ্যা শুনতে হবে? এবং বন্ধুরা, সবচেয়ে বড় প্রশ্ন হলো, বেদান্ত একা নয়, এই দেশে লক্ষ লক্ষ বেদান্ত আছে যারা লড়াই করার সাহসটুকু পাচ্ছেন না, যারা চুপ করে মেনে নিয়েছে, যাদের কথা কেউ জানেই না। এটা শুধু একটা খাতার গল্প নয় বন্ধুরা। ইকরা নামের দ্বাদশ শ্রেণীর একজন ছাত্রী পদার্থবিদ্যার খাতা পুনর্মূল্যায়নের জন্য পাঠালো, ফেরত দিল একটা খাতা, কিন্তু সেটা তার খাতাই নয়, সম্পূর্ণ অন্য কারোর হাতের লেখা, অন্য কারো উত্তর, কিন্তু তার নামে আপলোড করা হয়েছে, এবং সেই জাল খাতায় তাকে কম নম্বর দেওয়া হয়েছে। অমিতা সচদেব নামের একজন অভিভাবক, তার মেয়ের 5টির মধ্যে 4টি বিষয়ে খাতায় গলদ, সঠিক উত্তর কেটে শূন্য দেওয়া হয়েছে, অনেক উত্তর আদৌ দেখা পর্যন্ত হয়নি। আরেকটি ঘটনাও বলি, এক ছাত্রের 2টো সাপ্লিমেন্টারি খাতা স্ক্যান কপিতে খুঁজেই পাওয়া যাচ্ছে না, গায়েব, যেন কখনোই ছিল না। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সিস্টেমের পচন, একটা কাঠামোর ভেতর থেকে গলে যাওয়ার গল্প। আর এই পচনের, এই গলে যাওয়ার মাসুল দিচ্ছে আমাদের ছেলে মেয়েরা, আমাদের সন্তানরা, যারা আগামীতে আমাদের দেশের ভবিষ্যৎ। নিট স্বপ্নের পরীক্ষা, দুর্নীতির মহোৎসব। সিবিএসসির এই বেহাল দশার বাইরে চোখ ফিরালে দেখা যায় আরো ভয়ঙ্কর ছবি। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, লক্ষ লক্ষ গরিব ও মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা ডাক্তার হওয়ার একমাত্র দরজা হলো এই পরীক্ষা। এই পরীক্ষার জন্য একটা ছেলে 4-5 বছর জীবনের সব আনন্দ বিসর্জন দেয়। ভোর 4টায় উঠে পড়াশুনো করে, রাত 12টায় ঘুমোয়,
বাড়ির লোকেরা ঋণ করে কোচিং এর ফি দেয়, আর পরীক্ষার ঠিক আগের রাতে কোটি কোটি টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি হয়ে যায় মাফিয়াদের কাছে। যে ছেলে রাত দিন পড়লো সে ফেল করলো, যে টাকা দিয়ে প্রশ্ন কিনলো সে পাশ করলো, ডাক্তার হলো। এই ডাক্তার একদিন আপনার অপারেশন করবে, আপনার বাবার চিকিৎসা করবে, আপনার সন্তানের জীবন তার হাতে থাকবে। ভাবুন একটু, শুধু একটু ভাবতে শিখুন আপনারা। এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যাদের হাতে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর দায়িত্ব, তারা প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির প্রতিশব্দ হয়ে উঠেছে। কেলেঙ্কারির পর কেলেঙ্কারি, তদন্তের পর তদন্ত, কিন্তু শাস্তি, জবাবদিহি সবকিছুই শূন্য। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি নিশ্চিন্তে তার কুর্সিতে বসে আছেন, কোনো পদত্যাগ নেই, কোনো অনুশোচনা নেই, কোনো দায়বদ্ধতা নেই। আর যারা এই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামলো তাদের উপরে লাঠি চার্জ হলো। এটাই আজকের ভারত। সত্য বললেই দেশদ্রোহী, সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। এই গোটা ঘটনায় সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা ঘটেছে সেটা হলো বেদান্তকে পাকিস্তানি বলা। কারণ এটা শুধু একটা গালি নয়, এটা একটা কৌশল, একটা সুচিন্তিত সুপরিকল্পিত কৌশল। লক্ষ্য করুন বেদান্ত কি করেছিল। সরকারি সিস্টেমে ত্রুটি ধরিয়ে দিয়েছিল, সিবিএসসির গাফিলতি সামনে এনেছিল, এবং তখনই বন্ধুরা পুরো আইটি সেল একটা কাজে ঝাঁপিয়ে পড়লো, মূল ইস্যু থেকে মানুষের মনোযোগ সরিয়ে দাও, খাতা বদলের বিষয়টা আলোচনায় না আসুক, তার বদলে বেদান্তকে পাকিস্তানি বানাও। এবং এই কৌশল কাজ করে, কারণ যখন কেউ পাকিস্তানি শব্দটা শোনে তখন তার মাথায় আরেকটা প্রশ্ন থাকে না, আবেগ এসে যুক্তিকে ঢেকে দেয়। এটাই সবচেয়ে পুরনো রাজনৈতিক ঢাল। সমস্যার সমাধান করে না, সমস্যা যে তুলেছে তাকেই শত্রু বানাও। বন্ধুরা, জেএনইউতে যখন ছাত্ররা প্রশ্ন তুললো, টুকরে টুকরে গ্যাং, জামিয়ায় যখন ছাত্ররা প্রতিবাদ করলো, আরবান নকশাল, যাদবপুরে যখন ছাত্ররা কথা বলল, অ্যান্টি ন্যাশনাল, আর বেদান্ত যখন শুধু তার খাতা ফেরত চাইলো, পাকিস্তানি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস একসময় ছিল স্বাধীন চিন্তার জায়গা, বিতর্কের জায়গা, প্রশ্ন করার জায়গা, ভুল ধরিয়ে দেওয়ার জায়গা। কিন্তু আজ সেই ক্যাম্পাসগুলিতে আইটি সেল টহল দেয়, গদি মিডিয়ার ক্যামেরা ওঁত পেতে থাকে, এবং যে ছাত্র প্রশ্ন করে সে জানে যে প্রশ্নের উত্তর পাবে না, পাবে একটা তকমা। এই মানসিকতা গণতন্ত্রের জন্য কতটা বিষাক্ত সেটা বলে বোঝানো যাবে না, সেটা অনুভব করতে হবে। রাহুল গান্ধী যখন বেকারত্বের কথা বললেন, রাহুল গান্ধী যখন বেদান্ত এবং এই প্রজন্মের সমস্যাগুলো সংসদে বা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন, তখন বিজেপির মুখপাত্ররা কি বললেন আপনাদের মনে আছে? সম্বিত পাত্র বললেন নৈরাজ্যবাদী, সৌরভ ভাটিয়া বললেন জর্জ সোরসের এজেন্ট, অন্যরা বললেন টুলকিট, দেশদ্রোহী। একজন নেতা এই দেশের যুব সমাজের কথা বলছেন এবং তাকেই বিদেশি এজেন্ট বলা হচ্ছে। ভাবুন এই যুক্তিটা একটু, যদি দেশের ছাত্রদের সমস্যা তোলাই দেশদ্রোহিতা হয়, তাহলে দেশপ্রেম মানে কি? চুপ থাকা, মাথা নোয়ানো, সিস্টেমের সব অন্যায় হাসি মুখে মেনে নেওয়া? তাহলে তো এই দেশের সবচেয়ে বড় দেশপ্রেমিকরা হলেন তারা যারা কোনোদিন কোনো প্রশ্নই করেননি, যারা দুর্নীতি দেখেও চোখ বুজে থেকেছেন, যারা সিস্টেম ভেঙে পড়তে দেখেছেন কিন্তু মুখ খোলেননি। এটা দেশপ্রেম নয়, এটাকে কাপুরুষতা বলে। খাতা মূল্যায়নের এই নরক কিভাবে তৈরি হলো? এবার একটু ভেতরে যাই বন্ধুরা, বুঝি কেন এই বিপর্যয় বারবার ঘটছে। সিবিএসসি বা রাজ্য বোর্ডগুলিতে খাতা মূল্যায়নের যে পদ্ধতি রয়েছে সেটা মূলত এক রকমের ইঁদুর দৌড়ি আপনারা বলতে পারেন। পরীক্ষক পান খাতা প্রতি নির্দিষ্ট একটা পারিশ্রমিক, যত বেশি খাতা দেখবেন তত বেশি পাবেন, ফলে স্বাভাবিকভাবেই প্রলোভন থাকে দ্রুত দেখো বেশি কামাও। একটা ছাত্র রাত জেগে যে উত্তর দিয়েছে, পরীক্ষক সেটা হয়তো 10 সেকেন্ড দেখলেন, নম্বর দিলেন মর্জি মতো, সঠিক উত্তরে 0 পড়লো, ভুল উত্তরে নম্বর এলো, কারণ তারা আছে, আরো খাতা আছে। এই পদ্ধতিতে স্বচ্ছতার কোনো ব্যবস্থাই নেই, জবাবদিহির কোনো ব্যবস্থা নেই। কে কোন খাতা দেখলো, কিভাবে দেখলো, কতটুকু মনোযোগ দিল, কিছুই ট্র্যাক করা যায় না। আর তার উপর যদি যোগ হয় সরাসরি কারচুপি, খাতা বদলে দেওয়া, পাতা গায়েব করা, তাহলে সিস্টেমটা কোথায় গিয়ে দাঁড়ায়? ভেবেছেন একবারও আপনারা? একটা ছাত্রের 2 বছরের পরিশ্রমের মূল্য নির্ধারণ করছে একজন পরীক্ষকের সেই মুহূর্তের মেজাজের ওপর।
এবং কখনো কখনো একজন দুর্নীতিবাজ কর্মকর্তার লোভ। এটা একটা শিক্ষা ব্যবস্থা নয়, এটা একটা লটারি। শুধু পার্থক্য হলো লটারিতে হারলে শুধু টাকা যায়, এখানে হারলে যায় স্বপ্ন, যায় ভবিষ্যৎ, কখনো কখনো যায় জীবন। কোচিং মাফিয়া শিক্ষার শেষ কফিনে পেরে। সরকারি স্কুলের কথা বলুন, শিক্ষক নেই, ল্যাব নেই, লাইব্রেরিতে বই নেই, ক্লাসরুমে ছাদ ভাঙা, মিড ডে মিলে পোকা পাওয়া যাচ্ছে। কিন্তু শহরের রাস্তার মোড়ে মোড়ে ঝকঝকে কোচিং সেন্টার, বিশাল হোর্ডিং, 99.9% সাফল্যের একেবারে গ্যারেন্টি। ওটা শহরটার কথাটাই একটু ভাবুন না। এক সময় এটা একটা সাধারণ শহর ছিল, আজ এটা কোচিং কারখানা। লক্ষ লক্ষ ছেলে মেয়ে সেখানে যায়, ছোট্ট ঘরে থাকে, রোজ 12-14 ঘন্টা করে পড়াশুনো করে, বাড়ি থেকে দূরে একা চাপের মধ্যে থেকে দিন কাটায়। এবং প্রতি বছর কোটা থেকে আসে সেই খবর, আরেকটা ছেলে, আরেকটা মেয়ে, হয় ফ্যানের সাথে, নয়তো বিল্ডিং থেকে। আচ্ছা বন্ধুরা, এটা কি সত্যিই আত্মহত্যা? এই ছেলে মেয়েগুলো কি নিজেরা সত্যিই মরতে চেয়েছিল? একেবারে না, তারা বাঁচতে চেয়েছিল। কিন্তু একটা সিস্টেম তাদের বোঝাতে পেরেছিল যে পরীক্ষায় ফেল মানেই জীবনে ফেল, নিট না হলে জীবন শেষ, আইআইটি না পেলে ভবিষ্যৎ নেই। এই মিথ্যাটা আমাদের সমাজ তৈরি করেছে, এই মিথ্যাটা আমাদের শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রেখেছে, এই মিথ্যাটা কোচিং মাফিয়া প্রতিদিন বিক্রি করে। আর এই মিথ্যার মূল্য দিচ্ছে আমার আপনার সন্তান সন্ততিরা তাদের জীবন দিয়ে। এডুকেশন টেক কোম্পানিগুলো তারা অভিভাবকদের মনে ভয় ঢোকাচ্ছে, আপনার সন্তান পিছিয়ে পড়েছে, এখনই ভর্তি করুন, লেট ফি দিতে হবে, লক্ষ টাকার কোর্স। যার সামর্থ্য নেই সে ঋণ নেয়, কারণ সন্তানের ভবিষ্যতের জন্য তো সবকিছুই করতে হবে। শিক্ষা আর জ্ঞানের বিষয় নেই, এটা এখন একটা প্রোডাক্ট, একটা ব্যবসা, একটা শিল্প, যেখানে মেধার চেয়ে টাকার জোর অনেক বেশি কথা বলে। আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ব্যর্থতা কোথায় জানেন? এটা শিক্ষার্থীদের চিন্তা করতে শেখায় না, প্রশ্ন করতে শেখায় না, সমস্যার সমাধান করতে শেখায় না, এটা শেখায় মুখস্থ করতে। ব্রিটিশরা এই ব্যবস্থা তৈরি করেছিলেন কেরানি তৈরি করতে। অফিসের বাবু যারা নির্দেশ মানবে, প্রশ্ন করবে না, ফর্ম ভরবে, ফাইল সরাবে, সেই কেরানি কারখানা আজও চলছে, শুধুমাত্র নামটা বদলে গেছে। পরীক্ষার প্রশ্নগুলো দেখুন, বেশিরভাগই সংখ্যা লেখো, তারিখ লেখো, তালিকা করো, সৃজনশীলতার কোনো জায়গাই নেই, ক্রিটিক্যাল থিঙ্কিং এর কোনো জায়গা পর্যন্ত নেই। তুমি কি মনে করো এই প্রশ্নটা নেই, কারণ যে ছাত্র নিজে মনে করতে শিখে যায় সে একদিন প্রশ্ন করতে শেখে। আর প্রশ্ন করলেই তো বিপদ। তাহলে ভালো মুখস্থ করো, পরীক্ষার খাতায় উগরে দাও, নম্বর নাও, সার্টিফিকেট নাও এবং চুপ থাকো। পরিবারও একইভাবে চাপ দেয়, 95% না হলে জীবন শেষ, ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার না হলে কি হবে, তোমার কাকুর ছেলে এত নম্বর পেয়েছে, তুমি পারলে না কেন? এই চাপে শিক্ষার্থীরা হারিয়ে ফেলেছে তাদের শৈশব, হারিয়ে ফেলেছে তাদের কৈশোর, হারিয়ে ফেলছে নিজেদেরকে। তারা ভুলে যাচ্ছে যে তারা আসলে কে, কি পছন্দ, কি তাদের স্বপ্ন। মার্কশিটটাই যেন হয়ে উঠেছে পরিচয়, নম্বরই হয়ে উঠেছে মানুষের মূল্য। ডিগ্রি আছে, চাকরি নেই, এই প্রজন্মের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। আচ্ছা ধরুন একজন ছাত্র সব বাধা পেরিয়ে গেল, সিবিএসই এর কারচুপি সামলালো, নিটের প্রশ্ন ফাঁসের মধ্যেও নিজের যোগ্যতায় পাশ করলো, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা এমবিএ করলো, 4-5 বছর আরো পড়লো, ডিগ্রি পেল। তারপর চাকরি নেই। হাজার হাজার ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রতি বছর বের হচ্ছে লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার, তাদের বেশিরভাগেরই কোনো চাকরিযোগ্য দক্ষতা নেই, কারণ শিক্ষা প্রতিষ্ঠান তাদের ডিগ্রি দিয়েছে, দক্ষতা দেয়নি। পিএইচডি ডিগ্রিধারী যুবক পিয়নের চাকরির জন্য আবেদন করছে। এটা শুনতে বাড়িয়ে বলা মনে হতে পারে, কিন্তু এটাই সত্য, এটাই এই দেশে হচ্ছে। সরকারি চাকরির পরীক্ষা দেখুন, কয়েক হাজার পদের জন্য আবেদন করছে লক্ষ লক্ষ লোক। এই সংখ্যাটাই বলে দেয় যে এই দেশের শিক্ষিত বেকারদের অবস্থাটা ঠিক কি। এবং এই ব্যর্থতা ঢাকতে সরকার কি করছে? ধর্মীয় মেরুকরণ, মন্দির বানাও, কে হিন্দু কে মুসলিম, লাভ জিহাদ, সস্তা আবেগের রাজনীতি। কারণ যতক্ষণ মানুষ ধর্ম নিয়ে লড়াই করছে ততক্ষণ চাকরি নেই কেন, এই প্রশ্নটা ভুলে যাচ্ছে। এটাই খেলা,
এটাই কৌশল। এটাই হলো নীরব সুশীল সমাজের আরেকটা লজ্জার গল্প। 2014 সালের আগে কথা মনে আছে আপনাদের, যখন পেট্রোলের দাম বাড়তো তখন অমিতাভ বচ্চন টুইট করতেন, অনুপম খেররা রাস্তায় নামতেন, অক্ষয় কুমাররা সরকারের বিরুদ্ধে প্রতিবেদন বার করতেন। কিন্তু আজ বন্ধুরা সিএনজির দাম কয়েকদিনে 6 টাকা বাড়লো, পেট্রোল ডিজেলের দাম এখনো বেড়ে যাচ্ছে। এই মহান সুশীলরা একেবারে নিশ্চুপ, একটাও টুইট নেই, একটাও বিবৃতি নেই। কারণ 2014 সালের আগে সমালোচনা করে তারা নিজেদের প্রগতিশীল প্রমাণ করতেন, কোনো ঝুঁকি ছিল না। এখন ঝুঁকি আছে, আয়কর বিভাগ আসতে পারে, ইডি আসতে পারে, সোশ্যাল মিডিয়ায় ট্রলিং শুরু হতে পারে, তাই চুপ, নিরাপদ। আর ছাত্ররা তারা চুপ করে নেই, তারা প্রশ্ন করছে, তারা রাস্তায় নামছে, তারা লড়াইও করছে। কারণ তাদের হারানোর কিছু নেই, তাদের আয়কর বিভাগ আসবে না, তাদের কোনো বড় লোক বন্ধু নেই যে তাদেরকে রক্ষা করবে, তাদের আছে শুধুমাত্র ভবিষ্যৎ, যেটা এই সিস্টেম ক্রমাগত ধ্বংস করছে, আর তারা লড়বেই। বেদান্ত চুপ থাকেনি, ইকারা চুপ থাকেনি, আর এই ভিডিও যারা যারা দেখছেন আপনারাও চুপ থাকবেন না, তাই এটা দেখছেন। তাহলে এর পথ কোথায়? আমরা কি শুধুই হতাশ হব, শুধু রাগ করব, শুধুই কি গালি দেব? একেবারে না। প্রথমত উত্তরপত্র মূল্যায়ন ব্যবস্থায় সম্পূর্ণ স্বচ্ছতা আনতে হবে। প্রতিটি খাতা স্ক্যান কপি ছাত্রের কাছে পাঠানো বাধ্যতামূলক হতে হবে। পরীক্ষকের নাম এবং মূল্যায়নের রেকর্ড সংরক্ষিত রাখতে হবে। কারচুপি হলে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে এমন কঠোর আইন দরকার যে কেউ দ্বিতীয়বার ভাঙতে পারবে না। এনটিএ কে সম্পূর্ণ পুনর্গঠিত করতে হবে। দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তৃতীয়ত শিক্ষার পদ্ধতি বদলাতে হবে। মুখস্থ বিদ্যার বদলে বাস্তব জ্ঞান। পরীক্ষায় শুধু নম্বর নয়, দক্ষতা যাচাই চাই। সৃজনশীলতা এবং ক্রিটিক্যাল থিঙ্কিংকে পুরস্কৃত করতে হবে। চতুর্থত এবং সবচেয়ে জরুরি হলো ছাত্রদের কণ্ঠরোধ করা যাবে না। একজন ছাত্র যখন সিস্টেমের ত্রুটি ধরিয়ে দেয়, সে দেশের সেবা করছে, তাকে পাকিস্তানি না বলে ধন্যবাদ জানানো উচিত। এই নতুন প্রজন্ম কিন্তু একেবারেই ভিন্ন। তারা সোশ্যাল মিডিয়া জানে, তারা তথ্য যাচাই করে, তারা ঘটনার পেছনে ঘটনা খোঁজে, তারা ভুলে যায় না, তারা মাফ করে না। বেদান্তই তার প্রমাণ। একটা স্কুলের ছেলে কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো ক্ষমতা নেই, কিন্তু সে সিবিএসসি কে মাথা নত করতে বাধ্য করলো শুধু সত্যটা বলার কারণে। এই প্রজন্ম চোখ বন্ধ করে মেনে নেওয়ার নয়, এই প্রজন্ম সিস্টেমই একরকম বলে হাল ছেড়ে দেওয়ার নয়। যেদিন এই যুব সমাজ ঐক্যবদ্ধ হবে, কোনো আইটি সেল তাদের থামাতে পারবে না, কোনো গদি মিডিয়া তাদের চুপ করাতে পারবে না, কোনো পাকিস্তানি তকমা তাদেরকে ভাঙতে পারবে না। কারণ সত্যের সবচেয়ে বড় শক্তি এটাই, সত্যকে চুপ করানো যায় কিন্তু মারা যায় না। বেদান্তকে পাকিস্তানি বলেছিল, সত্য বেরিয়ে এলো, সিবিএসসি মাথা নত করলো। এটাই ভবিষ্যৎ, এটাই পথ। শিক্ষায় বিপ্লব ছাড়া কোনো দেশের প্রকৃত উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়, এবং সেই বিপ্লবের সময় এখনই। আপনি যদি এই কথাগুলোর সাথে একমত হন তাহলে ভিডিওটা শেয়ার করুন এবং সকলের দেখার সুযোগ করে দিন। এই প্রশ্নগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিন, কারণ পরিবর্তন আসে যখন প্রশ্নগুলো বড় হয়, এবং প্রশ্নগুলো বড় হয় যখন বেশি মানুষ সেগুলোকে জিজ্ঞেস করে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।